আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম কথা বলছি মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগার থানাধীন মেদুলিয়া গ্রাম থেকে। আমি আপনাদের সামনে আজকে পরিচয় করে দিব তরুণ আলেম, উদ্যোক্তা, ইসলামিক স্কলার শেখ আব্দুস সবুর খান হাফিজাউল্লাহর সাথে। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি। আচ্ছা শেখ, আমরা জানতে পেরেছি আপনি এখানে একটি ইসলামিক ইনস্টিটিউট করার চিন্তা করেছেন। আসলে সেটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ, আপনি যেই সংবাদটি আসলে শুনেছেন এটি আসলে সত্য। এটি এর কিছুটা দৃশ্যমান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর অবকাঠামো কিছুটা মানে করেছি অলরেডি। তো এটা আসলে আপনি যেই কথাটি বললেন যে একটি ইসলামিক ইনস্টিটিউট, এটি আসলে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে একটি আমাদের গ্রামকে কেন্দ্র করে আমি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান করব। সেই লক্ষ্যে আপনারা জানেন যে আমি ইতোপূর্বেই আল কোরআন ও সুন্নাহ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান করেছিলাম। সেটি ছিল আমাদের যৌথ উদ্যোগে, কিন্তু কোনো কারণে সেই যৌথ উদ্যোগে যেই প্রতিষ্ঠানটি করেছি সেখানে আমি আসলে যেইভাবে আমার কাজ করার কথা ছিল সেখানে আমি কাজের ক্ষেত্রে আমার অনেকগুলো আচ্ছা শেখ, আমরা যেটা জানতে চাচ্ছিলাম আসলে এই লোকালয়হীন এলাকায় কেন? আমি আপনাকে মনে করাই দেওয়ার জন্য বলছি, যেমন আমাদের যে পূর্বপুরুষ যারা যাদেরকে আকাবির বলে থাকি, জনাব হাফিজ হুজুর রহমতুল্লাহ, পিরিজি হুজুর রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, এরা কেন লোকালয় ছেড়ে জনমানবহীন চরে নদীর পাড়ে এরকম মানে বিরান ভূমিতে কেন এই ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলো করে থাকেন? আপনি কি আসলে সেই ধরনের আদর্শই ফলো করতেছেন এই লোকালয় ছেড়ে এই ইয়ের মধ্যে? এটা কি তাদেরই অনুসরণ নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছে? না, আসলে আমি যে উদ্দেশ্যে আসলে এখানে প্রতিষ্ঠানটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এই আসলে এখানে এটা আমার এক এলাকা, এখানে আমার জন্মভূমি, পিতৃ পরিচয় এখানে আমার বেড়ে ওঠা। এবং আকাবির যারা যে সমস্ত প্রতিষ্ঠান করেছেন, ইতিপূর্বে করেছিলেন, এখনো সেই প্রতিষ্ঠানগুলো ইতিহাসে সেখানে শহর হয়ে গেছে আছে। সেখানে আজ কোনোটা পুরনো শহর, কোনোটা নতুন শহরে পরিণত হয়েছে। কিন্তু তারা যখন যে মাদ্রাসাগুলো আমাদের আকাবিরের দিন, বিশেষ করে বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করেন, তারা কিন্তু আসলে ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ সেন্টারকে কেন্দ্র করেই তারা করেছে। অর্থাৎ পুরাতন ঢাকা আমরা জানি যে হাফিজি হুজুর, পীরজি হুজুর এবং আমাদের আরও একজন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই তিনজন শাইখে কিন্তু সর্বপ্রথম বড়কাটা মাদ্রাসা প্রাণ কেন্দ্রেই প্রতিষ্ঠা করে। এবং পরবর্তীতে তিন শাইখ আবার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করেন, যেমন লালবাগ, তারপরে হচ্ছে ফরিদাবাদ, এবং পরবর্তীতে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নিজ এলাকায় চলে যান। সেখানে গিয়ে বিশাল, আপনারা জানেন, সেখানে অনেক বড় প্রতিষ্ঠান করেন। আচ্ছা, সেই ইতিহাস না আমি আসলে এখানে প্রতিষ্ঠান করতে যাচ্ছি যে আসলে এই আজকে যে শহরের যে পরিস্থিতি, যে মানে এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো আছে, এইগুলো থেকে মুক্ত হয়ে যাতে আমি এমন একটা জায়গায় খুব নিরিবিলি পরিবেশ, গ্রামীণ পরিবেশ, সেখানে আপনারা জানেন গ্রামীণ পরিবেশ মানে হলো একদম খোলামেলা বাতাস যেটা পাওয়া যায়, একদম ফ্রেশ আবহাওয়া, সেখানে স্বাস্থ্যকর মানে পরিবেশ সবসময় বিরাজ করে। এই লক্ষ্যে আসলে আমি এখানে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি যেটা আসলে ছাত্রদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। আচ্ছা শেখ, আপনাদের কাছে জানার উদ্দেশ্য হলো যে এখানে কি ধরনের ইনস্টিটিউট করতে যাচ্ছেন? আসলে আপনারা জানেন যে এখানে যেই আমি প্রতিষ্ঠানটি করতে যাচ্ছি এটি হচ্ছে আসলে এই আপনার নামটা শুনেছেন হয়তো, মাদ্রাসা মহিউস সুন্নাহ মেদুলিয়া। এটি হচ্ছে আমাদের ওই বিন্নাডাঙ্গিতে একটা আমাদের এই দক্ষিণ দালা, আমি যদি কারেকশন করে দেই, দক্ষিণ দালাতে একটা প্রতিষ্ঠান আছে। ওই ঠিক আমি ওই প্রতিষ্ঠানের নামকে ফলো করে ঠিক আমার নামটার মধ্যে কিছুটা চেঞ্জ আছে। উনি খুব বিচক্ষণ মানুষ, অ্যাডভোকেট আরিফুল ইসলাম। তো ওনার নামটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওনার নামের যে ব্যবহার, এই লক্ষ্যে আমার নামটা আমি ঠিক এইভাবে ব্যবহার করছি। কিন্তু সচরাচর সমস্ত মাদ্রাসাগুলোই দেখা যায় এলাকার নাম আগে, অথচ এটা গ্রামারে ভুল, কিন্তু বাংলা উচ্চারণের ক্ষেত্রে এটা ঠিক আছে। তো
কিন্তু কিন্তু ওই মুফতি সাহেবের ওই নামের ব্যবহারটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়, যার কারণে ঠিক আমার প্রতিষ্ঠানের নামটা আমি এরকমই রাখি, মাদ্রাসা মহিউসুন্নাহ মেদুলিয়া, কিন্তু বাংলায় বলতে গেলে মেদুলিয়া মহিউসুন্নাহ হয়। আচ্ছা যাক, এই লক্ষ্যে আমি নামটা এরকম ঠিক করি। কিন্তু মাদ্রাসা আসলে এই যেইভাবে মানে গড়ে ওঠে বা প্রতিষ্ঠানগুলো আজকে আমাদের দেশে যেরকম আছে, এটা আসলে অনেক প্রতিষ্ঠানের যুগের সাথে মিলানো না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে এটা একটু যুগ উপযোগী? হ্যাঁ, অবশ্যই, আচ্ছা, অবশ্যই। আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন, যুগোপযোগী যেটা প্রতিষ্ঠান আমি আপনার করতে চাই। যেহেতু থিওলজিক্যাল শিক্ষা দিবেন, ইসলামিক থিওলজি, সেই ক্ষেত্রে আপনি এটাকে যুগোপযোগী কিভাবে করবেন? মানে ইসলামিক হুকুম আহকামের ক্ষেত্রে কি আপনি একটু পরিবর্তন চাচ্ছেন, নাকি যেটা যুগোপযোগী তার মানে কি আসলে আমরা এটা সেটা জানতে চাচ্ছি। যুগোপযোগী মানে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে যুগ উপযোগী মানে কি। মানে কি যুগ উপযোগী বলতে একটা সময় দেখতাম যে আমরা মাদ্রাসার যে সমস্ত স্টুডেন্ট গুলো বের হইতো, তারা আচ্ছা। শুধু কোরআন হাদিসই জানতো এবং জানতো। কোরআন হাদিসের উপর তারা এক্সপার্ট। বেশ তারা বেশ কোরআন হাদিস সম্পর্কে নিঃসন্দেহে অনেক ভালো জানেন। নিঃসন্দেহে অনেক ভালো জানেন, অনেক ভালো জানেন। কিন্তু আপনি যদি তাকে দুনিয়াবি কোনো প্রশ্ন করেন, তাহলে সে আচ্ছা। কোনো উত্তর দিতে পারে না। আচ্ছা আচ্ছা একেবারেই সে দুনিয়া সম্পর্কে একেবারেই মানে অনভিজ্ঞ, সে কিছুই জানে না। সে আসলে ওই আমরা জানি যে মানে আমাদের যে গাছ আছে, গাছ আচ্ছা আচ্ছা বা বৃক্ষ, এরা একটা মানে এই করে ওই অক্সিজেন ছাড়ে। হুম। আর আমাদের মানে শরীর থেকে বা আমরা যে শ্বাস প্রশ্বাস করি, এখান থেকে একটা অক্সিজেন হয়। হুম এবং একটা হচ্ছে আমাদের এই জন্য স্বাস্থ্যকর, যেটা আমাদের থেকে বের হয়ে যাচ্ছে সেটা মানে গাছপালা গ্রহণ করে, আর গাছপালা যেটাকে মানে বের করে সেটা আমরা গ্রহণ করি। এখন সেটার নাম কি বা সেটা আসলে কি ধরনের ফায়দা উপকার, এগুলো কিন্তু মানে অর্থাৎ একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না আসলে। এটা হচ্ছে যার কারণে, এবং এরকমই আপনি দুনিয়াবি যত কিছুই বলেন, বিজ্ঞান সম্পর্কে যদি কিছু বলতে যান, তাহলে মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞান সম্পর্কে কোনো উত্তরই দিতে পারে না। এর ফলশ্রুতি যেটি হয় সেটি হচ্ছে, যখনই এই তাকে কেউ প্রশ্ন করে, কোনো দুনিয়াবি মানুষ যারা আসলে জেনারেল শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, যারা এই সমাজে যারা ভদ্র বলে যাদেরকে আমরা চিনি বা উচ্চ শিক্ষিত, ঠিক তারা যখনই এই মানে আলেমের কাছে যখন কোনো বিষয় জানতে চায়, তখন তার কাছে এই আলেমের কাছে যখন উত্তর না থাকে যথাযথ, তখন সে রেগে যায় এবং সে তার সাথে আর ভালো ব্যবহার করতে পারে না, এবং সেও যে প্রশ্ন করলো সেও সন্তুষ্ট হতে পারে না। শেখ, আমরা এই বিষয়টা হয়তো আরো ডিটেইলস আপনার কাছে অন্য একদিন জানবো, কিন্তু আপনি এখানে কি কি মানে শুধু কি থিওলজিক্যাল সাবজেক্টগুলো পড়াবেন, নাকি অন্যান্য ফ্যাকাল্টিও থাকবে বা অন্যান্য সাবজেক্টগুলো আপনি রাখতে চাচ্ছেন? যুগ উপযোগী করব হচ্ছে, আমি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি, কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি আমি এখানে এই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা, যেটা একটা ছেলে এখান থেকে বের হয়ে যাতে সে মানে একটা মাদ্রাসায় পড়াইতে হবে, মসজিদেই মানে ইমামতি করতে হবে, এরকম না হয়। সে মানে একটা কর্মস্থল তৈরি করতে পারে, সেখানে যাতে আবার হাজার হাজার মানে লোক সেখানে কাজ করে, এরকম কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে করতে চাই। এটা হচ্ছে আবার একটা মানে লক্ষ্যের অন্যতম একটা মানে স্টেপ আমি মানে গ্রহণ করতে চাই। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কি শুধু স্টুডেন্টরাই বেনিফিটেড হবে, নাকি এলাকাবাসীও কিছু বেনিফিটেড হবে? যে এলাকাবাসী কি আসলে এর প্রভাব পড়বে নাকি পড়বে না? এলাকাবাসী, মাদ্রাসা বলতে দ্বীনি শিক্ষা বলতে এলাকার উপর একটা প্রভাব আছে, সেটা হচ্ছে ধর্মীয় প্রভাব। আমরা জানি যে এই আসমান কিন্তু খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কিন্তু খুঁটি ছাড়া দাঁড়ানো না, এর একটা খুঁটি আছে, এর খুঁটি আছে অনেক অনেক, কিন্তু সেইগুলো কি সেই কোরআন হাদিসের ভিত্তিতে আমরা দেখি, যেখানে একটা মাদ্রাসা সেখানে হলো একটা খুঁটি, বা যেখানে মসজিদ সেখানে হলো একটা খুঁটি, কিন্তু সেগুলো আসলে দেখা যায়। কিন্তু এই মাদ্রাসাগুলো মানেই হলো এলাকাবাসীর উন্নয়নে এই মাদ্রাসাগুলো ভূমিকা রাখে। বিভিন্ন বালা মুসিবত, গজব, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন এই দ্বীনি শিক্ষার বদৌলতে, কোরআন হাদিসের চর্চার বদৌলতে, কিন্তু সেইগুলো দৃশ্যমান না। কিন্তু আমি চাই যে আমি এখানে যে প্রতিষ্ঠানটা করব, এটা তো অবশ্যই মানে পরকালমুখী হবে, এবং মানুষ এই দৃশ্যমান যেগুলো মানে ফায়দা সেগুলো তারা পাবে বা উপকার পাবে। যেমন আমরা জানি ইতোমধ্যে আমরা এই মাদ্রাসার উসিলায় এই গত কুরবানির ঈদ বা এই কুরবানির ঈদেও আমরা এই 2 ঈদে আমরা একটি করে গরু কুরবানি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং সেটা এলাকাবাসীর মাঝে আমরা বিতরণ করি। সেটা কিন্তু মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য এর একটা উপকার। যারা দরিদ্র আছে তারা কিন্তু এই উপকারটা পাচ্ছে। আর এতদিন আমরা শুধু দেখতাম মাদ্রাসা থেকে কি পায়, তারা মানে পরকালমুখী কিছু পায়, দুনিয়ায় আসলে কিছু পায় না। আচ্ছা শেখ, তাদের থেকে আমরা আরেকদিন শুনবো বিষয়। তো আমরা জানতে চাচ্ছি যে এই যে আপনারা যে ইনস্টিটিউট করবেন, এই ইনস্টিটিউট আসলে কোন ল স্কুল ফলো করবে, কোন থট ফলো করবে? এটা কি হানাফি স্কুল অফ ল ফলো করবে, না হাম্বলি, না মালিকি,
বা আদার্স অ্যানাদার কোনো আপনি যেটি প্রশ্ন করেছেন আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা জানি সুপ্রতিষ্ঠিত হচ্ছে 4টি মাযহাব আছে, 4টাই সঠিক, সঠিক? সে যেটাই করে। তবে আমাদের ভারত উপমহাদেশ সবই হানাফি, কিন্তু ইদানিং কিছু আহলে হাদিসও দেখা যায় বা ভিন্ন মাযহাবের লোকও দেখা যায়। কিন্তু সেটা আমার লক্ষ্য আছে যে আসলে এখানে এই 4টা মাযহাবের উপরেই লেখাপড়া হবে, আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কিন্তু প্রাথমিকভাবে তো আমার দ্বারা হয়তো বা করা সম্ভব নাও হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে আমি যেহেতু আমাদের এখানে প্রচলিত যেটা আছে হানাফি, সেটাকে আমরা প্রথম প্রাধান্য দিব। তারপর আমি চেষ্টা করব অন্যান্য ফ্যাকাল্টিতেও মানে মনোনিবেশ করার জন্য, আমি সেগুলো করার চেষ্টা করব যাতে মানুষগুলো যথাযথ মানে শিক্ষা পায়, কোরআন হাদিস আসলে কি বলে এবং মানুষের মাঝে যে বিভেদ বর্তমান সেগুলো যাতে দূরীভূত হয়, সকল যাত্রী একমত পথের উপরে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে সিরাতে মুস্তাকিম। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন। আচ্ছা, তো শেখ আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আচ্ছা এই প্রতিষ্ঠান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত দেখতে পাচ্ছি পরিকল্পনা যে হচ্ছে কোন পর্যায়ে আপনি এটাকে দেখতে চান? হ্যাঁ, আপনারা দেখতেছেন যে আমি অবকাঠামোগত এতটুকু করেছি, এখনো আমার ওই জানালা পর্যন্ত বাকি রয়েছে। কিন্তু এটা হচ্ছে আমার, আপনি জানেন যে 13% জায়গার উপর মাত্র। আচ্ছা। কিন্তু আমার সামনে আরো 13 বাকি আছে, ওটা আমি কিনবো ভবিষ্যতে, আচ্ছা, আমার নিয়ত আছে। এবং আমার একান্ত টার্গেট হলো আমি 100 বিঘা সম্পদের উপর একটা প্রতিষ্ঠান করতে চাই। 100 বিঘা? 100 বিঘার উপরে। আল্লাহ তাআলা কবুল করুন। ফ্যাকাল্টি হবে যে আপনাকে বললাম যে আলাদা আলাদা ফ্যাকাল্টি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এবং সেখানে থাকবে আধুনিক গবেষণা ল্যাব থাকবে, আধুনিক ল্যাব থাকবে, এবং বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা আলাদা মাঠ প্লেগ্রাউন্ড থাকবে, থাকবে, প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা মাঠ থাকবে, এবং সুন্দর উন্নত পরিবেশে আমি একটি প্রতিষ্ঠান, আশা করি সেখানে জিমনেশিয়ামও থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ অত্যাধুনিক যত কিছু হতে পারে ইসলামের মধ্যে থেকে আমি সর্বোচ্চ কিছু করার চেষ্টা করব। এবং এটা হবে, আমার টার্গেট হলো আমার দেশে ইভেন আমি চাই যে সমগ্র পৃথিবীর মধ্যে আমার প্রতিষ্ঠানটা সবার উপরে থাকবে। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানের সিইও অর্থাৎ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব ছিলেন, সেখান থেকে যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন সেটাকে এখানে কাজে লাগাইতে চান? হ্যাঁ, অবশ্যই। আসলে এক্সপিরিয়েন্স ছাড়া তো আসলে হয় না। যেখান থেকে আমি ওখানে আমার বেশ অভিজ্ঞতা হাসিল করেছি। আমি যদি আমার অভিজ্ঞতা এর আগেই থাকতো তাহলে হয়তোবা আমাকে নতুন করে আরেকটা প্রতিষ্ঠান করতে হইতো না। ওই অভিজ্ঞতাই আমি এখানে কাজে লাগাবো। আসলে ওখান থেকে আমি 3.5 বছর আমি ওইখানে প্রধানের দায়িত্ব পালন করেছি। সেখানে থেকে অনেক কিছু শিখছি। আমি সেগুলো এখানে অ্যাপ্লাই করব যাতে মানে খুব মানে আরো স্মার্টলি, আরো সুন্দরভাবে আপনি এই প্রতিষ্ঠানটাকে আপনাকে পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিক এবং আপনার কাজে বরকত দিক। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে আপনার অনেক মূল্যবান সময় দিয়ে ঠিক আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানার চেষ্টা করেছেন, যার মাধ্যমে আমি আসলে আমার জাতিকে আমার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলতে পেরেছি। আমার জাতি এতদিন হয়তো না জানলেও আপনার মাধ্যমে আমার জাতি জানতে পারবে যে আসলে আমি কোন উদ্দেশ্যে এখানে একটি প্রতিষ্ঠান করতে চাই। আশা করি আমার জাতি আমার এই কথাগুলো শুনে আমার লক্ষ্য উদ্দেশ্য বুঝবে এবং আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইসলামিক স্কলার শেখ আব্দুস সবর খান হাফিজাউল্লাহর সাথে। আমরা শায়েখের জন্য দোয়া করব এবং আপনারা ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।